খুব ব্যস্ত সময় কাটছে। এবার দেশের ভেতর দামি দামি মাল আনার কন্ট্রাক্ট পেয়েছে। এই কন্ট্রাক্টটা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি মোটা অঙ্কের টাকাও পাবে। এই বিদেশি মাল জায়গা মতো পৌঁছানোর আদেশ পেয়েছে। কাজটা করতে পারলে বিরাট একটা পরিকল্পনা বাস্তবায়ন হবে। দেশের ভেতর গুপ্ত ষড়যন্ত্রে লিপ্ত আছে অনেকেই, কিন্তু তাদের হাতে উপযুক্ত মাল নেই বলা চলে। মালের মজুদ ঠিকঠাক মতো যোগান পেলেই আবার মাথাচাড়া দিয়ে উঠবে তারা। কালাম সর্দার পুরোদমে দলের সাথে লেগে পড়েছে। একে ওকে নানা কাজ চাপিয়ে হিসেব বুঝিয়ে যাচ্ছে। এবারের পরিকল্পনা খুব সহজ। তাদের যাতে কেউ বাগে আনতে না পারে তার জন্য খুব শীঘ্রই হাতের কাছে একজনকে মেরে ফেলবে তারা। পুরো প্ল্যানও ফিক্সড। তাকে আগে কুটি কুটি করে টুকরো করবে, তারপর নিজেদের কাজে মত্ত হবে তারা। রাত এখন 12টা। গ্রামের সবচেয়ে জঙ্গলপূর্ণ লোকশূন্য জায়গাটা এখন হেরিকেনের আলোয় আলোকিত। হেরিকেনের পলতেটা ইচ্ছে করে কমানো, যাতে দূর থেকে কোনো মাতাল গাঁজাখোর ভুলেও এখনকার হদিস না করতে পারে। নিরিবিলি বনভূমিতে গুপ্ত কারবার চালাচ্ছে তারা। একদল বিশ্বস্ত ছেলে যুবক কামলার মতো খেটে খুঁটে কাজ করছে। গরুর খড়ের মধ্যে কারসাজি করছে তারা। উঠোনের খড় ছড়ানো জায়গাটার এক প্রান্তে দাঁড়ালো কালাম সর্দার। তার পরনে এখন লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি। লুঙ্গিটা হাঁটুতে তুলে ভাঁজ করে রেখেছে, মাথায় একটা গামছা বাঁধা। সে কালচে আকাশে দৃষ্টি তুলে সময়ের হিসেব কষে নিল। আর মাত্র 2 ঘন্টা পরেই মেহিনুর এখানে পৌঁছে যাবে। সৌভিকের শেষ কল মতে তারা এখন নিকটবর্তী গ্রামে চলে এসেছে, কিন্তু গ্রামের ভাঙাচোরা খাঁজওয়ালা রাস্তার জন্য ইচ্ছে করে আস্তে ধীরে আসছে। মেহিনুর ঝাঁকুনি নিতে অসমর্থ বিধায় 50 মিনিটের জায়গায় এখন 2 ঘন্টা লাগবে। আজ যদি মেহিনুর এসে যায় তার মানে বাকি হিসেব খুব সহজ। মেহিনুরকে দেখতে আসার জন্য একবার হলেও এখানে আসবে মাহাতিম। এই আসার দিনটাই ঘনঘটা করে তাকে স্বাগতম জানাবে। দিনটা যেন খুব দ্রুত আসুক, এটাই চায় হান্নান শেখ। তার মন পৈশাচিক আনন্দে ফুরফুরে হয়ে উঠল। ফুর্তির মেজাজে লুঙ্গির কোচা থেকে একটা ছোট্ট মোড়ানো কাগজ বের করলো। মোড়ানো কাগজটা সিধে করে খুঁজতেই সেখান থেকে 2 আঙ্গুলে 1 চিমটি মশলা নিল হান্নান শেখ। মুখ খুলে জিভের উপর ছেড়ে দিতেই স্বাদটা নিতে লাগলেন। সাথে সাথেই তার মাথাটা ঝিলিক দিয়ে উঠল। এক ঝটকায় মাথাটা দুপাশে নাড়িয়ে চনমনে জিনিসটা উপভোগ করলো সে। বাড়ি ফেরার আগে খুব কৌশলে মুখটা ধুয়েও নিতে হবে। চারপাশে একযোগে ঝিঝি পোকা ডাকছে। কান যেন তাক লাগানোর মতো শব্দ। লম্বা লম্বা গাছগুলো ভুতুরে ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে দমকা হাওয়ায় ডালপালা নাড়িয়ে আরো ছমছমে ভাব জাগায়। চারিদিকটা আলোহীন। টিনের বাড়িগুলো গভীর ঘুমে তলিয়ে আছে। ফসলি জমি থেকে ধই ধই করে অন্ধকার তেড়ে আসছে। অন্ধকার মেঠো রাস্তাটা দিয়ে একজোড়া হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলছে। এর আগের বারও রাস্তাটা এমন জঘন্য ছিল না, অথচ এখন এটার বেহাল দশা। মেহিনুরের দিকে খেয়াল রেখে খুব সাবধানে ড্রাইভ করছে সৌভিক। মেহিনুরের ঘুমটাও এমন ঝাঁকুনি খেতে খেতে একটু আগে ভেঙেছে। মাহাতিমের ডিউটি একটু আগে শেষ হলেও তার নাকি জরুরি একটা মিটিং পড়েছে। মেহিনুর জানালা দিয়ে তাকাতে পারল না। এই গ্রাম, এই পরিবেশ তার চিরচেনা হলেও আজ বহুদিন পর এসে অচেনা ঠেকছে। রাতের নিরিবিলি অবস্থা দেখে ভয় ভয় লাগছে। সৌভিকের জায়গায় যদি মাহাতিম এখন পাশে থাকতো, সে মাহাতিমের কাঁধে মুখ লুকিয়ে তার বাহুটা শক্ত করে ধরে রাখত। এখন তার বদলে সিট বেল্টটা খামচে আছে মেহিনুর। আর একটু পথ এগোতেই এক টানে পরিষ্কার রাস্তা পেয়ে গাড়ি হাঁকালো সৌভিক। একেবারে অন্ধকার ফুঁড়ে সেই ছেড়ে যাওয়া সদর দরজাটা দূর থেকে দেখতে পেল। হেডলাইটের আলোয় সম্পূর্ণ দেখতে পাচ্ছে এই রাস্তাটা আগের মতোই আছে। সোজা রাস্তাটা ডানে ধরে মোড় ঘুরিয়ে একদম উঠোনে এসে গাড়িটা থামলো। গাড়ির হর্ন না বাজলেও হঠাৎ করে বাড়ির সদর দরজাটা ধপাস করে খুলল। হেরিকেন হাতে বেরিয়ে এলো শাড়ি পরা, ঘোমটা দেওয়া সুজলা মাহমুদা। তার পাশে উৎসুক চোখে হাসি হাসি চোখে ছুটে এলো সাবা। এসে মেহিনুরকে অতি সাবধানে কলপারে নিয়ে হাত মুখ ধুয়ে দিল। বাড়ির ভেতর ঢুকতে সংকোচ অনুভব করলেও সুজলার সুলভ আচরণে বিগলিত হয়ে প্রবেশ করলো সৌভিক। বুকের ভয়টা দুরু দুরু করছে। চোখ দুটো বেহায়ার মতো কাউকে খুঁজে চলেছে।
আশেপাশে কোথাও তাকে দেখতে পাচ্ছে না। কি আশ্চর্য! এ বাড়িতে অতিথি এলে বউ নাতনি স্বাগতম সাদর জানায়, সেখানে আজ সে অনুপস্থিত। প্রচণ্ড খটকা লাগলো। হঠাৎ দুম করে বুকের ভেতর জোরে একটা ধাক্কা লাগলো। শাহনাজের কি বিয়ে হয়ে গেছে? শাহনাজকে কোথাও দেখতে পাচ্ছে না কেন? হাত মুখ ধুয়ে রাতের খাবারটা খেলো সৌভিক। মেহিনুরও তার পাশের চেয়ারে বসে খাবার নষ্ট করলো। হান্নান শেখ আজ বাড়িতে নেই। একটা গুরুত্বপূর্ণ তলবের ডাক পেয়ে সেখানে নাকি ছুটে গিয়েছে। সৌভিক একবার চিন্তা করলো সাবাকে সোজাসুজি শাহনাজের কথাটা জিজ্ঞেস করবে কিনা। পরক্ষণে লজ্জায় পড়তে হবে বলে করলো না। সব আয়োজন শেষে ঘুমানোর জন্য আগের রুমটাই দেখিয়ে দিল মাহমুদা। সৌভিক হাসি মুখে বিদায় জানিয়ে অতীতে থাকা সেই রুমটায় চলে গেল। সবকিছুই আগের মতো আগের জায়গায় রাখা আছে, শুধু পরিবর্তন হিসেবে আলনার জায়গায় একটা আলমারি দেখতে পাচ্ছে। সাদা ফুল স্লিভের শার্টটা খুলতে খুলতে নর্মাল টি শার্ট পরল সে। প্যান্টটা বদলাতে গিয়ে সেটা পাল্টালো না। ঘড়িতে ভদ্র আগে 2:30 বাজছে। সৌভিক চুপচাপ কিছুক্ষণ মনস্থির করে বন্ধ দরজাটা খুলল। ডানে বামে মুখ ঘুরিয়ে দেখল চারপাশ অন্ধকার। বুক ভর্তি দম নিয়ে দরজা ছেড়ে বেরিয়ে পড়ল। অন্ধকারে পা টিপে টিপে ছুটে গেল পরিচিত দিকে। ছোট্ট প্রশস্ত জায়গাটা পেরিয়ে অপর প্রান্ত চলে এলো। দোতলার সিঁড়ি ধরে সতর্কভাবে উপরে উঠে কাঙ্ক্ষিত রুমটার সামনে দাঁড়ালো। মেঝে ও দরজার যেটুকু ফাঁক থাকে সেখানে দিয়ে কমলব আলো আসছে, তার মানে ভেতরেই আছে, ইচ্ছে করে বাইরে বেরোয়নি। দরজায় করাঘাত করার আগে আরেকবার দম নিল সে। এরপর টকটক করে মৃদু শব্দ করতেই কয়েক মুহূর্ত নিঃশব্দে কাটল। এরপর আবার টকটক করলে বিছানা থেকে নামার মতো শব্দ হলো। তখনই ভেতর থেকে গলা এলো, কে? মেহরুন আসছে নাকি? সৌভিক ইচ্ছে করে 2 আঙ্গুল দিয়ে টকটক জাতীয় শব্দ করেছে। এটা মেহিনুরের নিয়ম। এটা সে শাহনাজের মুখেই শুনেছে। ভেতর থেকে পায়ের আওয়াজটা তীব্র থেকে তীব্রতর হতে খট করে ছিটকিনিটা খুলল। দরজাটার মাঝ বরাবর সরু ফাঁক হতেই হেরিকেনের আলোটা বেরিয়ে এলো। সরু দরজাটা দুধার এক পর্যায়ে খুলে যেতেই শাহনাজের হাসিটা ঝট করে নিভে গেল। জুলজুল চোখে সামনের পুরুষ অবয়বটার দিকে তাকিয়ে থাকতেই হঠাৎ জোরে ধাক্কা খেয়ে পিছিয়ে গেল শাহনাজ। বুকের ভেতর নিঃশ্বাস আটকে যেতেই কানে দরজা চাপানোর শব্দ পেল সে। ভয়ে চিৎকার দেওয়ার আগেই তার গলা বন্ধ হয়ে এলো। কণ্ঠরোধ হয়ে শ্বাসটান হলেও হাত নাড়াতে পারল না শাহনাজ। ঝরঝর করে তার চোখ ভিজে উঠল। হেরিকেনের পলতেটা বাড়িয়ে দিয়ে বিছানায় আসলো মেহনুর। দুপুর থেকেই নাকি বিদ্যুৎ বিচ্ছিন্ন। পুরোটা গ্রাম অন্ধকারে ডুব দিয়েছে। কখন কৃত্রিম আলোতে উজ্জ্বল হবে জানা নেই। ছোট থেকেই দেখেছে গ্রামে একটুখানি হেরফের হলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ যাওয়ার রহস্যটা আজও ধোঁয়াশা রয়ে গেছে। জানালার কপাটটা 2 হাতে চাপ দিতেই খটাস করে খুলে গেল। ভেতরে ঢুকলো এক পশলা অন্ধকারযুক্ত আবছা আলো। গায়ে পাতলা নরম কাঁথাটা টেনে জানালার দিকে মুখ করে শুয়ে পড়ল সে। আকাশ পরিষ্কার, কিন্তু আকাশটা অদ্ভুত মায়াজালে রহস্য ঘেরা নভমণ্ডল ঠেকছে। মনের ভেতর তীব্র উৎকণ্ঠায় জানান দিচ্ছে, এখানে আসাটা ঠিক হয়নি, এখানে আসাটা একদম ঠিক হয়নি। এমন অদ্ভুত মনোভাবের উদয় দেখে দারুণ বিচলিত হলো মেহনুর। তার ছোট্ট মাথাটা আস্তে আস্তে গুঁড়ো বিষয়গুলো ধরার চেষ্টা করলো। মাহাতিম আনসারি, সে একজন নৌ সদস্যের বিশেষ বাহিনীর কর্মকর্তা। তার পেশা জীবনটা ব্যস্ততায় ভরা থাকলেও সে কখনো পিছুটান ভোলে না। সে যে বয়সে বড়, তার ধ্যান জ্ঞান চিন্তা অভিজ্ঞতা সবকিছুই দূরদর্শী। তবুও সে মেহনুরের প্রতি কটাক্ষসূচক অবহেলা দেখায়নি। তার শক্ত চেতনার প্রত্যেকটা পদক্ষেপ আগেভাগে ঠাউর করা যায় না। সে খুবই ঠান্ডা মাথায় এক একটা কাজ করে। তার ওই নিষ্পাপ হাস্যোজ্জ্বল মুখ দেখে কেউ তার গভীর চিন্তার আয়তনটা মাপতে পারবে না। জানালা থেকে মুখ সরিয়ে সিলিংয়ের দিকে তাকালো মেহনুর। সোজা হয়ে শুতেই বুকের উপর কাঁথা ও কাঁথার উপর 2 হাতের আঙ্গুলগুলো আষ্টে পৃষ্ঠে রাখলো সে। একে একে ভাবতে লাগলো রজনী ও অনামিকা 2 চোখে তাকে সহ্য করতে পারে না। এমনকি যতবার অনামিকার সাথে তার চোখাচোখি হয়েছে সেখানে অনামিকার চোখে কেবল হিংস্রতাই দেখেছে। রজনীও তাকে একা পেলে যথেষ্ট অত্যাচার করে। এসব ঘটনা লজ্জায় কোনোদিন মাহাতিম বা অন্য কারো কাছে বলেনি মেহনুর।
না বলার ফলে তার সরল মনটায় গভীর একটা দাগ কেটেছে। কক্সবাজার গিয়েও মাহাতিমকে 1 মিনিটের জন্য শান্ত দেখেনি। কি একটা চিন্তায় সবসময় বিভোর হয়ে থাকতো। তার বিভোর ভাবটা মিথ্যে হাসির কারসাজিতে ঢাকা পড়লেও মেহিনুরের কাছ থেকে চোখ এড়াতে পারেনি। এবার গ্রামে পাঠিয়ে যেই অপ্রত্যাশিত কাণ্ডটা ঘটালো, এতে আরও স্পষ্ট হয়ে গেছে মাহাতিম ভয়ানক কিছু লুকাচ্ছে। গ্রামে পাঠানোর মতো স্পর্ধা মাহাতিমের হবার কথা নয়। যেখানে সে নিজেই মেহিনুরকে দূরে রাখতে নারাজ ছিল, আজ ইচ্ছে করেই বহু মাইল দূরে গ্রামের দিকে ঠেলে দিয়েছে। সৌভিকের আচরণেও সুস্পষ্ট ইঙ্গিত পাচ্ছে ব্যাপারটা খুবই গুরুতর। বাড়িতে দাদাভাই নেই, তিনি সম্ভবত গায়ের কোনো কাজ দেখতে আবার বেরিয়ে পড়েছেন। এই মুহূর্তে দাদাভাইয়ের সাথে মাহাতিমের উটকো চিন্তার কারণটা আলোচনা করলে হয়তোবা দাদাভাই বুদ্ধি নিতে পারবেন। একমাত্র দাদাভাইয়ের কাছেই সব সমস্যার সমাধান থাকে। না, এবার আর দেরি নয়। সকল লজ্জা মাটি করে কাল সকালেই দাদাভাইয়ের সাথে মাহাতিমকে নিয়ে আলোচনা করতে যাবে। এই সময় বাইরে ঘেউ ঘেউ করে কুকুর ডেকে উঠল। বাতাসে গাছের শাখা প্রশাখা নড়ে চড়ে পাতার মর্মর আওয়াজ তুলল। লম্বা একটা জার্নি করেও চোখে ঘুম আসছে না। চিন্তায় চিন্তায় তার মাথাটা ঘুমহীনায় ঘন হচ্ছে। আঙ্গুলগুলো আলগা করে বালিশের নিচে হাত ঢুকিয়ে দিল। টেনে বের করলো অ্যান্ড্রয়েড ফোনটার দিকে তাকিয়ে থাকতেই মাহাদির কাছে ফোনের বিষয়বস্তু শেখার স্মৃতিগুলো মনে পড়ল। এই আধুনিক যন্ত্রটা চালাতে প্রথম খুব যন্ত্রণার হলেও এখন এটা চালাতে বেশ পটু মেহনুর। এটার সম্পূর্ণ কৃতিত্ব শুধু মাহাদির। একজন অনভিজ্ঞ মানুষকে অভিজ্ঞ করার পিছনে যতটুকু ধৈর্য, শ্রম, ইচ্ছে ঢালা লাগে সবটাই শুধু মাহাদি করেছিল। পাকনাটা কোনো অংশে মেহনুরকে পিছিয়ে রাখেনি। একটা মোবাইল ফোন চালানো দ্রুততার সাথে শিখিয়ে দেয়। একটা কম্পিউটার হুটহাট দরকারে কিভাবে অন করতে হয় তাও শিখিয়ে দিয়েছে। শহুরে কায়দা বোঝার জন্য, ধরার জন্য মাঝে মাঝে ফরেনকে কল দিয়ে বুদ্ধি সংগ্রহ করত। সেই বুদ্ধি মেহনুরের সাথে আলাপ আলোচনা করে দু একটা খাটিয়ে ফেলত। মেহনুরকে বউ ডাকার স্বভাবটা মুছতে পারেনি কেউ। খোদ মেহনুরই মাহাদিকে বলে কয়ে ভাবি ডাকাতে পারেনি। সব সময় মাহাদি বলতো, ভাইয়া তো তোমার চেয়ে বড়, বড় মানি আগে আগে বুড়ো, বুড়ো হলে হাড়গোড় ভেঙে মরে যাবে, আমিও ততদিনে হ্যান্ডসাম হয়ে যাব, এরপর তোমাকে বিয়ে করব, ঠিক আছে না? এমন উত্তর শুনে কাঁধে মাথায় আলতো করে চাপড় মারত মেহনুর। এক গাল হেসে দিয়ে কখনো কখনো মাহাদির ফর্সা গাল দুটো টেনে দিত। চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ল সে। চোখের পাতা ভিজে ওঠার আগেই নিজেকে ঠেলা দিয়ে শক্ত করলো। ফোনটা অন করে তর্জনী চালাতে চালাতে একটা কল বসালো। ফোনটা কানের কাছে ধরতেই নিচের ঠোঁট কামড়ে রাখলো। খুব স্বাভাবিক আওয়াজে রিং হচ্ছে, কিন্তু কল ধরছে না। বাজতে বাজতে কলটা কেটে যেতেই স্ক্রিনের দিকে তাকালো। কলটা কেন ধরেনি? এই মাঝরাতে তো ডিউটি থাকার না। এই সময় সে ঘুমানোর প্রস্তুতি নেয়। ফোনটাও কলের জন্য নর্মাল মুডে রাখে। ওই লোক কি তাকে কল দিতে ভুলে গেল? প্রচণ্ড রাগ লাগছে। ভুলে যাওয়ার তো কথা নয়, সে কি ফেলনা নাকি? কটমট রাগ নিয়ে আবার কল দিল মেহনুর। এবারও একই কাণ্ড ঘটিয়ে কলটা কেটে গেল। পরপর দুবার ব্যর্থ হয়ে হতাশার বদলে অদ্ভুত জেদ চেপে ধরল। কোনো দিকে না ভেবেই ডিরেক্ট অন্য একটা নাম্বারে কল বসালো সে। একবারও ভাবলো না কলটা দেওয়ার পর কি দশা হতে পারে। কলের কয়েকটা টোন যেতেই রিসিভ হলো। সৌজন্যতার সাথে পুরুষ কণ্ঠটা বলল, হ্যালো। মেহনুর যথাসম্ভব ভদ্রতা রেখে বলল, আপনার স্যার কোথায়? চমকে যেতেই ভ্যাবাচেকা খেলো কণ্ঠটা। থতমত সুরে বলল, কি কাকে চান? ঢোক গিলে স্বাভাবিক গলায় বলল মেহনুর, আমি আনসারি সাহেবের স্ত্রী বলছি। উনি যদি ফ্রি হন তাহলে বলে দেবেন ওনার স্ত্রীর নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দিতে। ভালো থাকবেন, রাখি, আল্লাহ হাফেজ। কলটা টুপ করে কেটে যেতে স্থির হয়ে গেল নোমান। সময় ও পরিস্থিতির গণ্ডি হঠাৎই যেন তালগুলো পাকিয়ে ফেলল। ডান কানে এখনও ফোনটা চেপে রেখে এক দৃষ্টিতে অন করা কম্পিউটারে তাকিয়ে আছে। সে বসে আছে মাহাতিমের ডেস্কে, তার একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জন্য। জোরে শাওয়ার ছাড়ার আওয়াজ হতেই সদ্বিদ পেল নোমান। হালকা একটা ঝাঁকুনি খেয়ে কান থেকে ফোন সরিয়ে ফেলল। সত্যিই তার বসের বউ কল দিয়েছিল। এটা কি বসের মুখে শোনা সরল সহজ বউ? সরল সহজ বউ হলে হালকার উপর ঝাপসা মেরে ধমক দেয়?
বাম হাত উঠিয়ে নিজের বাঁ গাল বরাবর চড় মারল নোমান। তবুও বিশ্বাস হতে চাইছে না। নোমান তড়িৎ গতিতে ডেস্ক থেকে উঠে সোজা ওয়াশরুমের সামনে গেল। ভেতর থেকে জোরালো শব্দে শাওয়ারের আওয়াজ ভেসে আসছে। ধপধপ করে দরজায় আঘাত করলো নোমান। ন্যূনতম হেলদোল না রেখে বলতে লাগলো, স্যার স্যার আপনি এক্ষুনি বাইরে আসুন, ম্যাডাম বলছে তার নাম্বারটা এখনই ব্লকে ফেলতে। আকাশ থেকে পড়ার মতো চমকে যায় মাহাতিম। রোজ ওরা কুচকে প্রচন্ড আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, তুমি কি বলছো? কে বলছো? মাহাতিমের কথা আংশিক বুঝলো নোমান। দ্রুত গতিতে উত্তর দিয়ে বসলো, স্যার আপনার ম্যাডাম বলেছে। নোমানের বেকুব মার্কা কথা শুনে গা জ্বলছে মাহাতিমের। এই ছেলে সামান্য উত্তরটাও ঠিকঠাক মতো দিতে পারে না। মাহাতিম রাগ দেখিয়ে চেঁচিয়ে উঠল, আরে কোন ম্যাডাম? আমার মা না আমার বউ? নোমান এতক্ষণ পর বোকামিটা বুঝতে পারল। জিভ কামড়ে চোখ খিচে সাথে সাথে জবাব দিল, স্যার আপনার বউ। ঠোঁট গোল করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল মাহাতিম। হাত বাড়িয়ে শাওয়ারের স্পিডটা ধীর হাতে কমাতেই হঠাৎ কিছু একটা মনে পড়ল। 1 মিনিট। কথাটা মনে মনে বলতে স্থির হয়ে গেল সে। চোখ বড় বড় করে তাড়াতাড়ি শাওয়ারের নবটা বন্ধ করতে লাগলো মাহাতিম। সর্বনাশ! সাংঘাতিক! সে ভুলে গেছে, একদম ভুলে গেছে। ছোট্ট 4 কোনা কাঠের টেবিলটার উপর হেরিকেন রাখা। হেরিকেনের হলুদাভ কমলা রংটা রুমের অন্ধকার কাটিয়ে দিচ্ছে। সুন্দর গোছানো রুমটার দুটো জানালাই খোলা। গ্রামাঞ্চলে অন্ধকার নামলেই জানালা খোলার ছোটোখাটো রেওয়াজ আছে। রেওয়াজ হয়তো বাতাসের জন্য অথবা রুমের ঘুটঘুট অন্ধকার কাটানোর জন্য চলে। বিছানার মাঝখানটায় বসে আছে দুজনই মুখোমুখি হয়ে আছে। নত মুখে বসে আছে সৌভিক। দৃষ্টি তুলে তাকানোর ক্ষমতা তার নেই। নিজের কোলের উপর শাহনাজের হাতটা 2 হাতের ভেতর শক্ত করে ধরে রেখেছে, যেন আলগা করে ধরলেই শাহনাজ পালিয়ে যাবে। চুপচাপ শান্ত দৃষ্টিতে সৌভিকের দিকে তাকিয়ে আছে শাহনাজ। অনেকক্ষণ যাবৎ দুজনের মধ্যে গম্ভীর নীরবতা চলছে। সৌভিকের আকস্মিকভাবে জাপটে ধরার ফলে একটু কেঁদে ফেলেছিল শাহনাজ। আপাতত সে রাগে রাগে ভাব দেখানোর অনর্থ চেষ্টা চালাচ্ছে। সৌভিকের দিকে তাকিয়ে থাকতে থাকতেই তার গালে হাত রাখল সে। বিমর্ষ মুখের গালটা আঙ্গুলের স্পর্শে ছুঁয়ে দিতেই মুখ তুলল সৌভিক। শাহনাজের সাথে চোখাচোখি দৃষ্টি রেখে তাকালে শাহনাজ মলিন হাসি দিয়ে বলল, অনেক শুকিয়ে গেছো, এর আগের বার এত খারাপ অবস্থা দেখিনি। ফ্যাকাশে ঠোঁটে কাষ্ঠ হাসল সৌভিক। সেই হাসিতে বলে ফেলল, এর আগের বার তুমি ছিলে না, এখনো আছো। চুপ রইল শাহনাজ। একটু থেমে আবার বলল, যোগাযোগ তো তুমি বন্ধ করেছো সৌভিক। আমি বেহায়ার মতো যোগাযোগ রাখতে চেয়েছিলাম, একবারও তোমার কাছ থেকে সাড়া পাইনি। শাহনাজের কথায় কোমল করে সায় দিল সৌভিক। মাথাটা উঁচু নিচু দুলিয়ে শাহনাজের হাতটা টেনে ঠোঁটের উপর রাখলো। চোখ বন্ধ করে আলতো স্পর্শ করে বলল, আমাদের সম্পর্কটা আগানো মানে বিরাট ঝামেলা টানা। তুমি কি ঝামেলা টানতে চাচ্ছ? শাহনাজ মোটেও এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। গাল থেকে হাতটা চট করে সরালো সে। অপ্রস্তুত ভাবটা প্রকাশ করে গম গম রাগ দেখিয়ে বলল, কেন? আমার সাথে যখন সম্পর্ক করতে গিয়েছো তখন ওই খেয়াল ছিল না? তখন কি মনে পড়েনি এই সম্পর্কটাই একদিন ঝামেলার মতো হয়ে যাবে? তখন এই হুঁশ জ্ঞান কোথায় গিয়েছিল তোমার? আজকে কোন সাহসে তুমি ঝামেলা টানার বলছো? দোষ কি আমার ছিল নাকি তোমারও ছিল? কেন তোমার দোষের জন্য আমি কষ্ট পাবো? আমি তো তোমার পিছু পিছু বেহায়া হতে যাইনি। তুমি এমন সব কাজ করেছো যার জন্য আজ আমাদের এমন দশা। একমাত্র তুমি এমন যন্ত্রণায় আমাকে ফেলে গিয়েছো সৌভিক, দায়ী তো তুমি। শাহনাজের ক্ষিপ্ত মুখ দেখে কিছু বলতে গিয়েও শেষ পর্যন্ত নিজেকে আটকে ফেলল সৌভিক। কথাটা বলতে নিজের বিবেক পর্যন্ত কাঁপছে। শাহনাজকে কিভাবে আসল সত্যটা বলবে? ওর দাদা যে নিজেই সৌভিককে কল দিয়ে যোগাযোগ নষ্ট করতে বলেছে, এটা কি ঠাস ঠাস বলা যায়? শাহনাজ হয়তো আন্দাজও করতে পারবে না আজকের এই মনোমালিন্যের জন্য ওর দাদা কী ধরনের কথা উচ্চারণ করেছে। ওই বুড়ো লোকটাই আজকের জন্য সর্বে সর্বা দায়ী।
সৌভিক যদি যোগাযোগ নষ্ট না করতো তাহলে পুরো ব্যাপারটা মাহাতিম ও মাহাতিমের পরিবারের কাছে বিশ্রীভাবে ধরা পড়তো। মাহাতিম অবশ্যই সৌভিকের কথা শুনে সিদ্ধান্ত নিত, কিন্তু বাকিরা কি তা করতো? সৌভিক কথাটা মিথ্যে করে বলল। আমি ক্যারিয়ার নিয়ে বিজি ছিলাম শাহনাজ। তখন আমার লাইফে একটা বেস্ট অপরচুনিটি চলে এসেছিল তাই। আর বানিয়ে বানিয়ে বলতে পারছে না সৌভিক। এভাবে কঠিন সত্যকে মিথ্যার চাদরে ঢাকাটা তার জন্য কষ্টকর। সৌভিকের কথা ও নীরবতা শুনে ওর গালে একটা চড় মারতে মন চাচ্ছিল। সম্পর্ক করার সময় এইসব কেরিয়ার ফেরিয়ার হ্যান ত্যান কোথায় চলে যেত। তখন কি ভুলেও মনে পড়তো না আমার অমুক একটা কেরিয়ার আছে, তমুক একটা ঝামেলা আছে? চরের ইচ্ছেটাকে প্রশ্রয় না দিয়ে কাটা কাট আওয়াজে বলল শাহনাজ। তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও সৌভিক। তোমার ভেতরে যদি লজ্জা থাকে আর তুমি যদি ভদ্র ঘরের সন্তান হয়ে থাকো, তাহলে আমার রুম থেকে বেরিয়ে যাও। পারলে সকালে আমাদের বাড়ি থেকে চুপচাপ কেটে পড়বে। মেহরুনের কাছে কোনো অভিযোগ করার দুঃসাহস দেখাবে না। আমার বোন আর বোন জামাইকে এসবের ভিতরে ঠোকাতলে তুমি আমার জঘন্য রূপ দেখে ছাড়বে। চলে যাও এখান থেকে। ভুলেও আমার কাছে লজ্জাহীনতার পরিচয় দিতে এসো না। নিজের অসহায় অভিব্যক্তি লুকাতে পারল না সৌভিক। চট করে শাহনাজের দিকে থমথমে দৃষ্টিতে তাকালো। শাহনাজের মুখের উপর রাগের আস্তরটা লেপ্টে আছে, সেখানে টান মায়া সবকিছু লুপ্ত। শাহনাজ কোনোখানে না তাকিয়ে সোজা তর্জনী তুলে দরজার দিকে তাক করলো। সরাসরি মুখের উপর বলল, বেরিয়ে যাও। মাথা হেট করে বিছানা থেকে নামলো সৌভিক। ফ্লোরে পা দুটো ফেলে দাঁড়িয়ে পড়তেই একবার মাথা ঘুরিয়ে পিছু চোখে দেখল। এরপর পা চালিয়ে দরজাটা খুলে ভারী বুক নিয়ে চলে গেল সে। দরজা দিয়ে বেরিয়ে ডানে মোড় নিতেই পেছন থেকে হিচকে কান্নার আওয়াজটা পেল। মেঝের দিকে দৃষ্টি নত করে এক পা করে চলে যেতে লাগলো। সকালটা শান্ত, পাকপাকালির কলরবে চারপাশটা মুখর। আকাশের বুকে অগ্নিপিণ্ডটা আলো বিকিয়ে চলছে। মাঠে ঘাটে সোনালি আলো ছড়িয়ে ধাবমান আছে সূর্য। গ্রামের মানুষগুলো অলসতা ছেড়ে নাস্তা পানি সেরে নিজ নিজ কাজে ব্যস্ত হচ্ছে। এদিকে ফসলি জমিতে চাষিদের হরদমে কাজ চলছে। শেফালি তার মেয়েকে নিয়ে দূরসম্পর্কীয় আত্মীয়ের বাসায় গিয়েছে। এই আত্মীয় আবার কেমন আত্মীয় সেটা নিয়ে মাথা ঘামায়নি কেউ। সাবা কলেজের একটা মূল্যায়ন পরীক্ষা দিতে চলে গেছে। কলপারে হাত মুখ ধুয়ে শাহনাজের হাতটা ধরল মেহনুর। শাহনাজ এক হাতে মেহনুরকে ধরে রেখে অন্য হাতে মেহনুরের মুখটা গামছায় মুছে দিচ্ছে। দুবোনের দৃশ্যটা দূর থেকে দেখছে দুধ ধোয়ানো সুজলা। কেউ কি বলবে ছোটটার এখন বিয়ে হয়ে গেছে? এখনো দুবোনের ভেতর ভারী আশ্চর্যজনক মহব্বত দেখা যায়। সুজলার অন্য মনস্কতার দিকে দৃষ্টি দিতেই মাহমুদার নজরে দূরের দৃশ্যটা চোখে পড়ল। বাছুরের মুখে কচি ঘাস ধরে প্রশান্ত গলায় বলল, এদের দেখলে পরানটা জুড়িয়ে যায়। মুখ ফিরিয়ে মাহমুদার দিকে এক গাল হাসল সুজলা। দুপাটি ধপধপে দাঁত বের করে হাসি দিয়ে বলল, এখন কোমরটা বাঁধো ছোট বউ, বিয়ে তো দিয়েই দিলে, এখন নাতিপুতির মুখ দেখার জন্য সময় গুনতে থাকো। সুজলার কথায় সেও হাসলো তখন। অন্যদিকে হান্নান শেখের জন্য চিন্তিত মেহনুর শাহনাজের উদ্দেশ্যে বলল, দাদাভাই কখন আসবে বুবু? সেই রাত থেকেই দাদাভাই বাড়ি নেই। এমন দেরি তো আগে কখনো করতে দেখিনি। দরকার পড়লে সকালের নাস্তাটা মুখে দিয়ে তারপর কাজে বেরিয়ে যায়। তুমি কিছু জানো? ভেজা গামছা নিজের কাঁধে ফেলে মেহনুরকে নিয়ে হাঁটতে লাগলো। শান্ত স্বরে বলল, তোর এই গাইয়া বুবুকে বিশ্বাস করলে সমস্যা কথাটা বলতে পারিস। অন্তত তোর চিন্তার চাকা কিছুটা হলেও থামবে। সিঁড়ির প্রথম ধাপে পা ফেলতে কপাল কুঁচকালো মেহনুর। শাহনাজের হাতটা ঝাঁকুনি দিয়ে কপট দেখিয়ে বলল, খুবই বাজে কথা বুবু। এই গাইয়া আবার কেমন শব্দ? তুমি এসব বলে বলে আমাকে দূরে ঠেলে দিচ্ছ না? মেহনুরের কথায় হাসি দিয়ে উপহাসের ভঙ্গিতে বলল, ধুর পাগলি, দূরে ঠেলাঠেলি কি আছে? তুই তো এখন দূরেই থাকিস। শহরের থেকে টেকে পাকা হয়ে গেছিস, সেটা তো দেখতেই পাচ্ছি। আগে চর মারলেও তোর মুখে খই ফুটতো না, আর এখন ভাইয়ার সাথে উঠবোস করে কত চালু হয়েছিস ভাবা যায়। আমার কাছে এলি তাও ঘুরঘুর করে দাদাজানকে খুঁজছিস। এটা ইঙ্গিত বুঝবো না?
শাহনাজের হাত ধরে দোতলা সিঁড়িতে পা রাখলো মেহনুর। শাহনাজের দিকে মুখ ফিরিয়ে বলল, একটু বেশি খোঁচাচ্ছ কেন? ড্যাব ড্যাব চাহনিতে হাঁ হয়ে গেল শাহনাজ। অবাক হয়ে বলল, ও মাগো, কার মুখে খোঁচার কথা শুনি? তুই দেখি চপর চপর কথা বলতে শিখেছিস। সবই তোকে ভাইয়া শিখিয়েছে, তাই না? ঠিকই করেছে। তোর মতো আস্ত বোবা নিয়ে সংসার করা যায় নাকি? চল উপরে চল, উপরে যেয়ে আমার কাছে সব ঝেড়ে কেশে হালকা হয়ে বলবি। কাল রাত থেকে দেখছি তোর মুখটা ভার। কি নিয়ে টেনশন করছিস? ওটা তোর দেবরের জন্য জিজ্ঞেস করিনি। এখন চল, সব ফটফট করে বলবি। শাহনাজের সাথে বহুদিন পর খোলামেলা কথায় বসলো মেহনুর। শাহনাজের হাতে খাবারের প্লেট। সে ডাল চচ্চড়িতে ভাত মাখিয়ে চালাকি করে মেহনুরকে টপার টপ খাইয়ে দিচ্ছে। মেহনুর খাবার চিবোতে চিবোতে সবটুকু কথাই বলে দিল। অনামিকার ঘটনা থেকে শুরু করে এই গ্রামে আসার ঘটনা পর্যন্ত বলল। সব শুনে শাহনাজের কপালে একটু পরপর ভাঁজ পড়ছিল। হঠাৎ শাহনাজ দরজার দিকে তাকাতেই দ্রুত সেটা ছিটকিনি মেরে লাগিয়ে দিল। দেওয়ালের কান আছে প্রবাদটার মতো শাহনাজ একটু সতর্ক কণ্ঠে বলল, তুই আপাতত চুপ থাক। মাহাতিম ভাইয়াকে কিচ্ছু বলিস না। ভাইয়া যে তোকে এখানে পাঠালো, আমার মনে হচ্ছে ভাইয়া নিজে এখানে আসতে যাচ্ছে। দেখিস, ভাইয়া ঠিকই আসবে। পুরো কাহিনী শোনার পরে মনে হলো ভাইয়া তোকে কিছু একটা থেকে দূরে সরাতে চাচ্ছে। সেটা এই রজনীও হতে পারে, আবার অন্য কেউ। আচ্ছা, একটা কথা বলতো, তুই কোন আক্কেলে ভাইয়ার কাছে ওই অনামিকার কাহিনী জানতে চেয়েছিলি? তোর কি ঘিলুতে একটুও কাজ করেনি তার আত্মসম্মানে ঘা লাগবে? আমি তো তখন পুরো ঘটনা জানতাম না বুবু। নীতি আপু যখন পুরো ঘটনা বলল, আমার তখন এত খারাপ লেগেছিল বলে বোঝাতে পারবো না। ওই দিন আমার উপর ক্ষেপতে গিয়ে হাতটা কি করেছিল, ওটা ভুলবো না বুবু। ওই দিনের পর থেকে নিজের কাছে ওয়াদা করেছি আর কখনো ওরকম করবো না। তোর শাশুড়ি কবে যাচ্ছে? সোমবারের টিকিট। মার শরীর যে কি খারাপ হয়েছে, রাতে ঘুমের ট্যাবলেট দিলেও শেষ রাতে জেগে যায়। খুব কাঁদে না রে? মাহাদিটা অনেক চঞ্চল ছিল। বাচ্চাটা আর নেই ভাবতেই বুকটা খালি লাগে। ভাইয়ার মনে খুব কষ্ট আছে মেহরুন। তোর বটা আসলেই খুব শক্ত। তুই যে বললি একটুও কাঁদেনি, আমার খুব অবাক লাগছে। আমি যদি ভাইয়ার জায়গায় থাকতাম, অজ্ঞান হয়ে বিছানায় পড়ে থাকতাম। সেখানে দেখ, নিজের ছোট ভাইয়ের দাফন করে শান্তভাবে কাজে ফিরে গেছে। ভাইয়ার সাথে খবরদার উঁচু গলায় কথা বলবি না, খুব সম্মান করবি। আমাকে সকাল সকাল ফোন দিয়ে কি বলেছে জানিস? মেহনুর খাবার চিবানো বাদ দিয়ে উৎসুক হয়ে বলল, কি বলেছেন? শেষ লোকমাটা গোল গোল করতে শাহনাজ বলতে লাগলো, বলেছে, শোনো বড় শালিকা, আমার বউটার দিকে বিশেষ খেয়াল রাখবে। আমি আসার পরপরই যেন সুস্থ দেখতে পাই। যদি টাস্কটা ঠিক মতো করো, তাহলে তুমি যা চাইবে তাই দিব। শাহনাজ একদম নকলবাজের মতো অভিনয় করে দেখালো। অভিনয় দেখে হাসতে হাসতে বলল মেহনুর। তারপর ঠিক তখনই দরজার কাছ থেকে উত্তর ছিটকে এলো, তারপর আমি দেখা করতে খুব দেরি করে ফেললাম দাদু। চমকে গিয়ে শাহনাজ মেহনুর দুজনই দরজার দিকে তাকালো। দেখলো হান্নান শেখ সদ্য গোসল সেরে সুতির পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন। দুজনেই খুশিতে গদগদ হয়ে উঠল। এবার দাদার সাথে জম্পেশ আড্ডা চলবে। সময়ের কাঁটা ও সপ্তাহের বার অজান্তেই চলতে লাগলো। বিরতিহীন সময়ের গণ্ডিটা ধীরে ধীরে কঠিন দিনের দিকে এগোচ্ছে। খুব নির্ঝঞ্ঝাটে চিকিৎসার জন্য বিদেশে পাড়ি দিল মার্চা। তার চিকিৎসার পুরো প্রক্রিয়ার জন্য সদা সর্বদা নীতি প্রীতি সঙ্গে থাকবে। আমেরিকার ঘাঁটিতে চিকিৎসার সুবাদে দেশে থাকবে না কয়েক মাস। খাঁ খাঁ বিরান ভূমির মতো শূন্যতায় ছেয়ে গেছে পুরো আনসারি নিবাস। বাড়িতে বিশ্বস্ত চাকর সিরাজ কাকা তদারকিতে আছেন। সাবুখালা দেশের বাড়িতে ভাতিজির বিয়ে খেতে গেছেন। আরও যত চাকর বাকর ছিল তাদের যাওয়ার আগে ছুটি দিয়ে গেছে মার্চা। শুধু ছুটি চাননি সিরাজ কাকা, তিনি সকলের অনুপস্থিতিতে বাড়ির দেখভালের কাজ নিজ হাতে করতে ইচ্ছুক। মার্জা যাওয়ার পরপরই বিদায় নিয়েছে রজনী। সে তার ভাইয়ের জন্য উথাল নির্বাচনে সাহায্য করতে ছুটেছে। রজনীর নির্দেশে জাফলং বেড়াতে গিয়েছে অনা। অপরদিকে গ্রামের মাটিতে ফিরতে পেয়ে প্রাণবন্ত হয়েছে মেহনুর। তার গোমড়ামুখ ভাব কেটে গিয়ে স্বচ্ছ চঞ্চলতার ভাবসাব দেখা যাচ্ছে।
মায়ের সাথে, বড় মার সাথে, সাবা ও শাহনাজের সাথে সহজ হয়ে গেছে মেহনুর। সকলের সেবা ও যত্নের কঠোরতায় সুস্থ হচ্ছে সে। নিউমোনিয়ার মতো রোগটা সারতে সারতে শূন্য স্কেলে এসে পৌঁছেছে। এখন দেহে কেবল মাংসের ঘাটতি।